সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আকুপাংচার চিকিৎসা। দর্শক, এই অনুষ্ঠানে আকুপাংচার সম্বন্ধে নানা বিষয়ে আলোচনা করে থাকি আমরা। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় নির্ধারণ করা হয়েছে। আমাদের আজকের বিষয় করোনা পরবর্তী জটিলতার চিকিৎসায় আকুপাংচারের ভূমিকা কী। দর্শক, আমাদের সাথে এ বিষয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছেন এ বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার এস.এম. শহীদুল ইসলাম, পুলিশ সুপার এসপি, প্রজেক্ট ডিরেক্টর, ঢাকা বিভাগীয় পুলিশ হাসপাতাল ও মাদকসেবী চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র, পুলিশ হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ, ঢাকা। দর্শক, চলুন তার সাথে পরিচয় হয়ে জেনে নেই এই বিষয় সম্পর্কে বিস্তারিত। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে শুরুতেই অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি এই করোনাকালীন সময়ে আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন, সেই সাথে আপনাকে আমাদের এখানে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার, প্রথমেই আমি যেই জিনিসটা জানতে চাইবো আপনার কাছে, যে আমাদের এখানে মোস্ট অফ দ্য টাইম যেটা পেশেন্টরা কমপ্লেন করে থাকে, কোভিড পজিটিভ থেকে নেগেটিভ হওয়ার পরে তাদের মধ্যে নানা রকমের শারীরিক জটিলতা দেখা দেয়। তো আমি জানতে চাইবো করোনা পরবর্তী জটিলতাগুলো কি কি হতে পারে? থ্যাংক ইউ ভেরি মাচ। করোনা যে 2019 সালের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম দেখা যায়। যদিও এই জাতীয় সার্স ভাইরাস এর আগে ছিল, কিন্তু করোনা ছিল না। এটা দেখা দেওয়ার পরে যেটা ছিল যে প্রথম থেকে আমি যেহেতু চীনের উহান থংজি মেডিকেল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করি, কাজে ওখানকার ডাক্তার হেলথ সার্ভিস প্রোভাইডারদের সাথে আমার খুব যোগাযোগ ছিল। তখন ওখানকার ইয়েরা বললো যে ডাক্তার, যে দোস্ত এরকম একটা ভাইরাস বের হয়েছে, সার্স ভাইরাসের মতো শ্বাসকষ্ট হয়, রুগী আসতেছে, এক্সপায়ার করতেছে, মারা যাচ্ছে, চিকিৎসা নাই। তাহলে কি সিমটোমেটিক চিকিৎসা, যার যেটা হচ্ছে শ্বাসকষ্ট সিমটোমেটিক ট্রিটমেন্ট। আর এই ক্ষেত্রে প্রধানত প্রপার প্রোটেক্টিভ নিয়ে রুগীর কাছে যেতে হয়, নাহলে যে হেলথ সার্ভিস যাচ্ছে সেও ইনফেক্টেড হচ্ছে। তো এইটা বলার পরে তোমরা কীভাবে করো, উইচ্যাটে চীনের একটা সফটওয়্যার ইউজ করে খুব, উইচ্যাটের মাধ্যমে এটা ভিডিও নিলাম, নিলাম। আমি প্রথম থেকেই কিন্তু এই নিয়ে কাজ করা শুরু করি, অ্যাওয়ারনেস বিল্ড আপ তো করে দেখা গেল যে প্রথম মনে করা হতো যে করোনাতে আমি যদি অ্যাফেক্ট হই, অর্থাৎ আমি কোভিড পজিটিভ, এরপরে আমি নির্দিষ্ট ট্রিটমেন্ট বা নির্দিষ্ট টাইমের পরিণতিতে কোভিড নেগেটিভ হলাম, আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেলাম। দেখা যাচ্ছে তা না, এরপরেও বিভিন্ন রকম জটিলতা দেখা দেয়, যাকে আমরা পোস্ট কোভিড সিনড্রোম বলে থাকি। তো চীনের ওখানে যেটা করলো, তারা যারা কোভিড পজিটিভ হলো, পজিটিভ থেকে নেগেটিভ হলো, নেগেটিভ হয়ে যাওয়ার পর একটা সার্টেন পিরিয়ড 6 মাস পার হলো, এরকম 1733 জন পেশেন্টের উপর একটা গবেষণা করলো। কি কি অসুবিধা দেখা দেয়, 1733 জন পেশেন্টের উপর যে গবেষণা করলো, গবেষণার ফলাফলে দেখা দিল যে কোভিড নেগেটিভ হয়ে যাওয়ার পরেও 76% পেশেন্টের কোনো না কোনো সাইন সিমটম দেখা দেয়, অসুবিধা দেখা দিচ্ছে। এর মধ্যে 63% পেশেন্টের ক্ষেত্রে কি দেখা দেয়, 63% পেশেন্টের ক্ষেত্রে উইকনেস, জয়েন্ট পেইন। কোভিড থেকে ভালো হয়ে গেছি 3 মাস 6 মাস পরেও, তারা গবেষণাটা ছিল যে 6 মাস পরে তারা দেখা দিচ্ছে উইকনেস, দেখা দিচ্ছে জয়েন্ট পেইন। 26% পেশেন্টের ক্ষেত্রে কি দেখা দিচ্ছে, ঘুমাইতে পারে না, স্লিপ ডিস্টারবেন্স, যাকে আমরা ইনসমনিয়া বলি, এই জাতীয় সমস্যা। 23% পেশেন্টের ক্ষেত্রে কি দেখা যায়, ডিপ্রেশন, অ্যাংজাইটি, অর্থাৎ আগে যে আমার মুড মেজাজ যা ছিল তার থেকে ডেভিয়েট হয়েছে, অবসাদগ্রস্ত, কিছুই ভালো লাগে না, না আমার পৃথিবী ভালো লাগতেছে না, এই জাতীয় সাইন সিমটমগুলো দেখা দেয়। এই জাতীয় যে কোভিডে অ্যাটাক হয়ে যাওয়ার পরে নেগেটিভ হয়ে ভালো হলাম, ভালো হয়ে যাওয়ার পরেও যে সিনড্রোমগুলো, যে সাইন সিমটমগুলো দেখা দিচ্ছে, একেই পোস্ট কোভিড সিনড্রোম বা করোনা পরবর্তী জটিলতা বলে। আচ্ছা, তো করোনা পরবর্তী যে জটিলতাগুলো সৃষ্টি হয়, সেগুলোর সিমটম বা উপসর্গগুলো কি, বা আমরা কিভাবে বুঝতে পারবো যে এটা কোভিড পরবর্তী সিমটমস, কিভাবে আমরা সে বিষয়ে ক্লিয়ার হব? খুব সুন্দর, যে আমি কিভাবে বুঝবো যে করোনার পরবর্তী আমার জটিলতায় ভুগতেছি। এই নিয়ে চীনের পাশাপাশি ওয়েস্টার্ন অনেক দেশে গবেষণা হয়েছে, গবেষণা করে দেখা গেছে যে করোনা পরবর্তীতে বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। তার মধ্যে মোটা দাগে 10টি উপসর্গ মোটা দাগে দেখা যাচ্ছে। তার মধ্যে
এক নম্বরেই দেখা যায় কি যে ফ্যাটিক বলে ক্রনিক ফ্যাটিক সিনড্রোম, অর্থাৎ যে দুর্বলতাটা সাধারণত আমরা দুর্বলতা হলে কি করি, দুর্বলতা করলে রেস্ট নিই, এই দুর্বলতার রেস্ট নিলে ভালো হচ্ছে না, এক নম্বরেই দেখা দেয় এটা। দুই নম্বরে জয়েন্ট পেন, বিভিন্ন ইস্যায় নি জয়েন্ট বলেন, এলবো জয়েন্ট বলেন, আমাদের যে কোনো জয়েন্ট বলেন, জয়েন্টগুলোতে পেন দেখা দিচ্ছে। আগে দেখা যায় কি যে আমার পেন ছিল না, কোভিড অ্যাটাক হয়ে ভালো হয়েছি, এর মধ্যে আমার জয়েন্ট পেন দেখা দিতে পারে। যার আগে জয়েন্ট পেন ছিল এদের জয়েন্ট পেনগুলো আরেকটু অ্যাগ্রিভেট বৃদ্ধি হতে পারে। কিছু লোকের কি দেখা যায় এরপরে কি হেয়ার লস, প্রায় 20% পেশেন্টের ক্ষেত্রে হেয়ার লস ঘটে। কিছু পেশেন্টের ক্ষেত্রে টেস্ট লস্ট হয়। আপনি এটা শুনে থাকবেন যে কোভিড থেকে ভালো হয়েছি, স্বাদ পায় না, আবার কিছুতেই স্বাদ পায় না, কোনো খাবারের স্বাদ নাই, টেস্ট লস্ট হয়। আরেকটা কি দেখা যায় ফগি ব্রেন, যে ডিমেনশিয়া, অর্থাৎ স্মৃতিশক্তি ভ্রম। যেমন আপনার নামটা কি যেন বললেন, ভুলে গেলাম, রিকল করা যায় না। আমার কাছের বন্ধু, তার নামটাও রিকল করতে পারি না, ফগি ব্রেন, ডিমেনশিয়া, এই যে তো সাইন সিম্পটম দেখা দেয়। তারপরে কি দেখা দেয়, তারপরে সেকেন্ড ডিপ্রেশন দেখা দিচ্ছে, তারপরে হচ্ছে স্লিপ ডিস্টারবেন্স দেখা দেয়। এই ক্ষেত্রে যে সবচেয়ে খারাপ যেটা হয়, প্রায় 5% পেশেন্টের ক্ষেত্রে কোভিড থেকে ভালো হওয়ার পরেও এদের আপনার ব্লাড ক্লট হয়। ব্লাড ক্লটটা কি হয়, এই করোনা জীবাণুটা খুব বাজে একটা জীবাণু, এতে আমাদের ব্লাড ভেসেলের মধ্যে আমাদের ব্লাড যে সেল আছে, সেলগুলোকে ক্লাম আপ করে, জমাট বাঁধে। আমার যদি একটা খাল থাকে, খালের মাঝখানে যদি আমরা কোনো কিছুতে ব্যারিকেড দিই, তাহলে কি হবে, পানিটা সঠিকভাবে প্রবাহিত হইতে পারবে না। ঠিক সেরকম করোনা হয়ে যাওয়ার পরে কিছু রোগীর ক্ষেত্রে বিলো 5%, অ্যাপ্রক্সিমেট 5% রোগীদের ক্ষেত্রে এই ব্লাড ভেসেলটা ওরকম জমা হচ্ছে, ব্লাড ভেসেলের জমা হয়ে যদি এই জমাট বাঁধাটা বড় আকার ধারণ করে, এটা হার্টে হলে হার্ট অ্যাটাক হচ্ছে, ব্রেনে হলে স্ট্রোক করতেছে। এখন মনে করেন কি যে আমি হার্ট অ্যাটাক করে মারা গেলাম যে আমি সব হার্টজনিত জটিলতা অনেক কিছু ক্ষেত্রে কিন্তু এই যে করোনা থেকেও হচ্ছে, হার্ট অ্যাটাক করতেছে। ভেসেলটা যদি ছোট আকার ধারণ করলে তাহলে সেটা লং টার্ম ডিস্টারবেন্স থাকে, অর্থাৎ আমাকে লং টার্মস ভুগায়। আর একটা কি দেখা যায় যে আমাদের প্রথমেই করোনা জীবাণুটা আমাদের বডির মধ্যে চলে যায় ফুসফুসকে এফেক্ট করে। ফুসফুসের একটা ক্ষুদ্র অঙ্গর নাম অ্যালভিওলি, এই অ্যালভিওলিকে ডিস্ট্রয় করে ফেলে। অ্যালভিওলি ফুসফুসের মেন কাজটা কি, আমরা যে অক্সিজেনটা নিচ্ছি আমাদের দেহের মধ্যে, বাইরে থেকে বাতাস থেকে অক্সিজেনটা আমাদের ফুসফুসে যাচ্ছে, আমাদের দেহের মধ্যে ব্লাডের মাধ্যমে সমস্ত জায়গা থেকে যে কার্বন ডাইঅক্সাইড আসতেছে ফুসফুসকে এক্সচেঞ্জ হয়ে কার্বন ডাইঅক্সাইডটা বাইরে বের করে দিচ্ছে। যখন আমার ফুসফুস বা লাংসের অ্যালভিওলিটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, তখন কিন্তু বাধাগ্রস্ত হওয়ার পরিণতিতে দেখা যায় কি যে আমার অক্সিজেন স্যাচুরেশন কমে আসতেছে, অর্গান ফেলিওরের দিকে যাচ্ছে। যার ফলে কোভিড রোগীদের ক্ষেত্রে দেখা যায় কি যে আসার সাথে সাথে কতগুলো জিনিস টেস্ট করে, তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে টেম্পারেচার এবং হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন। আমার বডির মধ্যে, ব্লাডের মধ্যে অক্সিজেন স্যাচুরেশন কত, পালস অক্সিমিটার দিয়ে প্রায় দেখা যায় কি যে আসে। এখন যারা পেশেন্ট তারা সবাই বুঝে গেছেন যে পালস অক্সিমিটার দেখে অক্সিজেন লেভেলটা আমাকে চেক করতেছে, চেক করে সেটা যদি স্বাভাবিক মাত্রায় না থাকে তখন অক্সিজেন দিতে হয়। আমি অক্সিজেন কতটুকু দেব এটা ডিপেন্ড করে আমার অক্সিজেন স্যাচুরেশন কতটুকু। যার ফলে হাসপাতালে ভর্তি হওয়ার ক্ষেত্রে প্রথমেই আমাদের মেডিকেল এক্সপার্টরা এটা টেস্ট করেন। আর আলহামদুলিল্লাহ আমাদের ডক্টরসরা, হেলথ সার্ভিস প্রোভাইডাররা খুবই দক্ষ, তাদের আইকিউ প্রচণ্ড শার্প। আমি প্রশংসা করি কেন আমার সৌভাগ্য হয়েছে দেশে বিদেশে যাওয়া। আমাদের দেশের ডক্টরসরা ইন্টারনি অবস্থাতে পেশেন্ট হ্যান্ডেল করেন, পেশেন্ট দেখতে দেখতে এদের কিন্তু আইকিউ খুব শার্প হয়ে গেছে। আপনি পড়াশোনার সুবাদে আপনি দীর্ঘদিন চীনে ছিলেন, তো চীন থেকে যেহেতু আমাদের এই করোনাটা পুরো বিশ্বে ছড়িয়ে যায়, করোনা ভ্যারিয়েন্টটা, তো সেক্ষেত্রে চীন কিভাবে সেটা এখন প্রোটেক্ট করেছে, কিভাবে চীনে এখন করোনা ভাইরাসের সংখ্যা কিছুটা কমে আসছে? চীনে যাওয়ার পরে প্রথমে ল্যাঙ্গুয়েজটা করি বেইজিং ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, এখন বেইজিং ইউনিভার্সিটি অফ ফরেন ল্যাঙ্গুয়েজ। সেখানে ল্যাঙ্গুয়েজ করার পরে চীনের ওহানের থংজি মেডিকেলে আমি পড়াশোনা করি এমবিবিএস পাশ করার পরে ওই থংজি মেডিকেল থেকে আমি আকুপাঞ্চারের উপর প্রশিক্ষণ
অর্জন করি এবং সেখানে চাইনিজ পেশেন্টদের আকুপাঞ্চার করতাম। চীনের উহান থেকেই এই করোনার উৎপত্তি। যেহেতু চীনের উহান থেকে উৎপত্তি, উহান মেডিকেল থেকে আমি পাস, কাজে আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড এখন সেখানকার প্রফেসর হয়ে গেছে, তাদের সাথে নিয়মিত আমার যোগাযোগ ছিল। যোগাযোগ থাকার পরিণতিতে চীনের একটা থেকেই চীন সব কিছুকে একটা সিস্টেমের বুদ্ধি নিয়ে আসতে পারে। কেন সে চীনে প্রায় 32 কোটি সিসি ক্যামেরা আছে, তাদের সফটওয়্যার আছে উইচ্যাট সফটওয়্যারের মাধ্যমে তারা অর্থনৈতিক লেনদেন বলেন, আপনি ইভেন টোল প্লাজাতে যে যদি এরকম উইচ্যাট ধরে, তো উইচ্যাটের মাধ্যমে অটো সিস্টেমে গেট ওপেন হচ্ছে, সব কিছুকে উইচ্যাটের মাধ্যমে সিস্টেমের মধ্যে নিয়ে আসছে। চীনে যখন 2019 সালের ডিসেম্বরে এটা দেখা দিল, তখনই চীনের সাথে আমি খুব কানেক্টেড ছিলাম, বিধায় সেখানকার টাইম টু টাইম ইনফরমেশনটা পেতাম। চীন যখনই এটা এফেক্ট করলো, করার সাথে সাথে তারা যেটা করলো, তারা প্রচুর জায়গা ফিভার ক্লিনিক নামে ক্লিনিক স্থাপন করে দিল। স্থাপন করে দিয়ে কি বললো যে ফ্রি, আপনি যদি জ্বর জারি বা এই জাতীয় কোনো সর্দি কাশি বা কোনো সাইন সিমটম দেখেন, আপনি ফ্রি ট্রিটমেন্ট করেন, ফ্রি ডায়াগনোসিসে চলে আসেন। যখনই ফ্রি করা হলো, যেই যেত সে ওখানে টেস্ট করত তার পজিটিভ হলো কি না, পজিটিভ হলে হাসপাতালে, পজিটিভ না হলে আদার্স মেজার্স। চীন 3 ভাগে ভাগ করলো, একটা হলো হসপিটালাইজড, একটা হলো আইসোলেশন, একটা কোয়ারেন্টাইন। সাথে তারা কন্ট্যাক্ট ট্রেসিংয়ে গেল, যে আমি যদি ইনফেক্টেড হই তাহলে আমি গত 2 সপ্তাহে কাদের সাথে মিশছি সেইগুলো অ্যাড্রেস করা। চীনের পক্ষে খুব সহজ ছিল, কেন চীনের পক্ষে তো ওই যে উইচ্যাটের মাধ্যমে সবাইকে আইডেন্টিফাই করা যায়। খুব আশ্চর্যজনক, আমার এক ফ্রেন্ড বলতেছে, দোস্ত ওহানে, চীনের ওহানে, তোর কী অবস্থা? বলে দোস্ত আমি এখন হোম কোয়ারেন্টাইনে আছি, আমার ভিতর কোনো পজিটিভ সাইন সিমটম কিন্তু আমাকে এখন বেরোতে দিচ্ছে না। ভেরি গুড। তা কয়ে যে আমি একবার এক জায়গায় গেলেই আমার উইচ্যাটে মেসেজ আসছে, ইউ আর নট অ্যালাউড টু গো দেয়ার, আপনি ওখানে যাওয়ার আপনার পারমিশন নাই। এতটা তারা কন্ট্রোল করে। পরিণতিতে আবার আমি ব্যাক করে আসছি। চীনে যখন এটা হলো, ফার্স্ট তারা এটা করলো, দ্বিতীয়ত লকডাউন, উহান শহরকে টোটাল আইসোলেট করে ফেললো। উহানের সাথে কি দুইটা, একটা উহান সিটির সাথে, উহানটা চীনের মধ্যে মধ্যবর্তী, অর্থাৎ গুয়াংজো বা ক্যান্টন, বেইজিং এর মাঝামাঝি পয়েন্টে উহান পড়ে। উহানের থেকে সমস্ত চীন আইসোলেট করে ফেললো এবং উহানের সাথে সমস্ত বহির্বিশ্ব আইসোলেট করে ফেললো। লকডাউন বলতে লকডাউনই। তৃতীয় নম্বর তারা যেটা করলো, তারা আমাদের স্বাস্থ্যকর্মী এবং পুলিশকে এম্পাওয়ার্ড করে দিল প্রচুর পরিমাণে। তারা কি করলো, তা বাড়ি বাড়ি যেয়ে চেক করা শুরু করলো। এখন এক বাড়িতে গেল, যাই দেখে গেছে যে আপনি টেস্ট করাইছেন কি না। যদি টেস্ট করায় তার রিপোর্ট কি, যদি টেস্ট না করায় তাহলে টেস্ট করাতে বাধ্য করার পরিণতিতে তারা ওই 3টা ক্যাটাগরিতে, যদি আমি পজিটিভ হই তাহলে হসপিটালাইজড, যদি আমার ওই আইসোলেশনের দরকার হয় আইসোলেশন, কোয়ারেন্টাইন দরকার হয় কোয়ারেন্টাইন, এবং তারা খুব দ্রুততার সাথে ফিল্ড হাসপাতাল তৈরি করে ফেললো। যে তাদের একটা পপুলেশন ডেমোগ্রাফি আছে, যে আমার 50 বছর 100 বছর পর আমার পপুলেশন কত হবে, সেই অনুযায়ী আমার কত ডাক্তার লাগবে, কত অন্যান্য স্টাফ লাগবে বা কত আইনশৃঙ্খলা লাগবে, তার সেই অনুযায়ী তার ক্যালকুলেশন করে 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 এগোই। কাজেই তারা টোটাল ওয়ান শহরে 1 কোটি 10 বা 20 লক্ষ জনগণ, তার জন্য আমার কী কী মেজার্স লাগবে, আচ্ছা এটা তৈরি করে ফেলি। দ্রুত হাসপাতালগুলো তৈরি করে ফেলে সমস্ত চীনের মধ্যে, যেখানে তারা আরেকটা কাজ করলো, চীনে আবার ট্র্যাডিশনাল মেডিসিন, আকুপাঞ্চারকে খুব এনকারেজ করে। ট্র্যাডিশনাল মেডিসিনকে মূল স্টেমের মধ্যে নিয়ে আসলো। আমার সৌভাগ্য হয়েছিল, চীনের 10 সদস্যের যে মেডিকেল টিম বাংলাদেশে আসছেন কোভিড গত বছর জুন বা জুলাইতে, সেই টিমের সাথে সহায়ক ডক্টর হিসাবে আমি কাজ করেছিলাম। স্বাস্থ্য মন্ত্রণালয় আমাকে পারমিশন দিয়েছিলেন। তা সেই ক্ষেত্রে আমি দেখলাম যে টিমের মধ্যেও ট্র্যাডিশনাল মেডিসিন, চাইনিজ মেডিসিনের এক্সপার্ট আছেন। আবার সেই টিমের মধ্যে আপনার নার্স আসেন। অর্থাৎ তিনারা যেটা করছেন, সমস্ত দেশ থেকে আপনার বেছে বেছে ট্র্যাডিশনাল মেডিসিন, ওয়েস্টার্ন মেডিসিন। চীনের চিকিৎসা ব্যবস্থা 2টাতে বিভক্ত, একটা ওয়েস্টার্ন মেডিসিন, আমরা প্রচলিত ডক্টরস হসপিটাল, আর একটা ট্র্যাডিশনাল। তাদেরকে অ্যাকুমুলেট করলো,
অ্যাকুমুলেট করে তারা সার্ভিস দেওয়া শুরু। এবার একটু আপনার কাছে জানতে চাইবো যে আকুপাংচার সম্বন্ধে, যেহেতু এটা এখনো আমাদের দেশে ওভাবে প্রচলিত না, এর সম্পর্কে অনেকেই হয়তো জানেন অনেক কিছু, আবার অনেকেই হয়তো কিছু জানেন না। তো আপনাকে একটু বিস্তারিতভাবে আকুপাংচার সম্বন্ধে একটু আপনার কাছে একটু জানতে চাইবো। আকুপাঞ্চারটা উৎপত্তি হয়েছে চীনে। চীনে বিভিন্ন কাগজ নথিপত্রতে প্রায় 2500 থেকে 3000 বছর নথিপত্র পাওয়া যায় যেখানে চীন এটা আবিষ্কার হয়েছে। আগে যেটা করতো যে চীনে এই দেখতো কি যে তার কোনো সমস্যা হলো কিছু পয়েন্টে তারা স্টিমুলেশন দিত, দিল দেখে যে রোগ ভালো হচ্ছে। তাহলে ভালো হলে এই ভালো হওয়ার মেকানিজমটা কি, তখন তারা বিভিন্ন জায়গায় গবেষণাগার ট্র্যাডিশনাল, আপনি যদি চীনে যান বিভিন্ন শহরে দেখবেন কি যে বড় বড় বিশাল বড় বড় হাসপাতাল ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের, এবং সেখানে গবেষণা হচ্ছে হচ্ছে, এবং সেখানে আমার ওয়েস্টার্ন মেডিসিনের মেডিকেল গ্রাজুয়েটরা আসতেছেন, আকুপাঞ্চার শিখতেছেন, আকুপাঞ্চারের পাশাপাশি ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের অন্যান্য মেথডও শিখতেছেন। করে তারা মোটামুটি একটা ফর্মুলাতে চলে আসলেন যে আকুপাঞ্চার হলো এটা আমাদের মানব দেহের মধ্যে তারা যেটা বললো তারা বা জীবনী শক্তি তারা তাদের আইডিওলজিতে বলে যে জীবনী শক্তি আমাদের দেহে প্রবাহিত হচ্ছে, বিভিন্ন অর্গানের সাথে কানেক্টেড। এই জীবনী শক্তি চলার মাধ্যমে কোথাও যদি বাধাগ্রস্ত হয় তাহলে আমার রোগ হয়। তারা হচ্ছে কেন এটা বলে ফেলে কি হলো যে এখন 12টা চ্যানেল মোটা দাগে, আরও বেশ কিছু চ্যানেল আছে 15টা বলেন, তো 12টা চ্যানেল ফেমাস। 12টা চ্যানেলটা কি আমাদের পায়ের একেবারে গোড়া থেকে শুরু করে আমাদের মাথা পর্যন্ত এই চ্যানেলের সাথে বিভিন্ন অর্গান জড়িত, এরকম 12টা চ্যানেল। এই 12টা চ্যানেলের মধ্যে বিভিন্ন পয়েন্ট, একে বলে আকু পয়েন্ট। এই আকু পয়েন্টে ফাইন সূক্ষ্ম নিডিল দ্বারা এই আকু পয়েন্টে স্টিমুলেশন, নির্দিষ্ট রোগের জন্য নির্দিষ্ট আকু পয়েন্টে স্টিমুলেশন দেওয়ার পরিণতিতে দেখা গেছে রোগ ভালো হচ্ছে। এরপরে গবেষণায় দেখা যাচ্ছে যে আসলে কেন ভালো হচ্ছে, আমি নির্দিষ্ট পয়েন্টে যদি আমার যদি বাতের ব্যথা হলে আমি যদি নির্দিষ্ট পয়েন্টে আমি স্টিমুলেশন দিলে কি হচ্ছে, দিলে আমার মধ্যে ইন্ডরফিনস নিঃসৃত হচ্ছে, ডোপামাইন নিঃসৃত হচ্ছে। এগুলো কি ন্যাচারালি পেনকিলার। এখন আমার মানব বডিতে যদি আমি আমার বাতের ব্যথাটা আমি নির্দিষ্ট পয়েন্টে স্টিমুলেশন দেওয়ার পরিণতিতে এই নিউরো ট্রান্সমিটারগুলোর যদি ন্যাচারালি আমার বডির মধ্যে উৎপত্তি হয় তাহলে ন্যাচারালি ওই পেনটা রিলিভ হয়ে যাচ্ছে। যার পরিণতিতে দেখা যাচ্ছে কি যে আমরা আকুপাঞ্চারের মাধ্যমে আমরা বিভিন্ন সাধারণত নিউরোলজিক্যাল প্রবলেমগুলি খুব ভালো রেজাল্ট পাচ্ছি। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের ইমিউনিটি যদি আমরা বুস্ট আপ করতে চাই, ইমিউনিটি যদি আমরা বাড়াতে চাই, তো সেক্ষেত্রে আকুপাংচার কিভাবে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে জানবো। আর সাথে জানতে চাইবো যে করোনা পরবর্তী যে জটিল পরবর্তী যে স্টেজটা থাকে সেক্ষেত্রে আকুপাংচার কিভাবে ভূমিকা পালন করে, বা ডিপ্রেশনের ক্ষেত্রে আপনি যেটা বললেন মানসিক অবসাদ যেটা, সেক্ষেত্রে আকুপাংচার কিভাবে ভূমিকা পালন করে। এখন যেহেতু অতিবারী করোনা, আমাদের ফোকাস থাকবে যে করোনার থেকে আমি ভালো হয়ে গেলাম, ভালো হয়ে যাওয়ার পর আমার এই জটিলতাগুলো যেটা ইতিপূর্বে আলাপ করলাম জটিলতা দেখা দিচ্ছে। এখন জটিলতা দেখা দেখলে আপনি যেই আপনার বন্ধুবান্ধব হয়েছে দেখবেন কিছু সবার না, কেননা গবেষণায় দেখা গেছে 76% পেশেন্টের কোনো না কোনো জটিলতা দেখা দেয়। হওয়ার পর বলবে যে প্রচুর দুর্বলতা, বলবে যে জয়েন্ট পেন। এই যে জয়েন্ট পেন বলতেছে, জয়েন্ট পেন হতে পারে নি জয়েন্ট, হতে পারে এলবো জয়েন্ট, হতে পারে রিস্ট জয়েন্ট, হতে পারে অন্যান্য জয়েন্ট পেনগুলোতে কি করা যায়, আমরা কি করি যে নির্দিষ্ট কিছু পয়েন্টে আমরা স্টিমুলেশন দিই। এলবো জয়েন্ট, নি জয়েন্ট দিলে আমার মধ্যে যে নিউরো ট্রান্সমিটার নিঃসৃত হওয়ার পরিণতিতে এই জয়েন্ট পেনগুলো রিলিভ হয়ে যাচ্ছে। অর্থাৎ করোনা পরবর্তীতে যে জটিলতা দেখা যাচ্ছে যে তার মধ্যে যে জয়েন্ট পেনগুলো সহজেই আকুপাঞ্চার দিয়ে ভালো হচ্ছে। 2 নম্বর হলো আপনি 26% পেশেন্টের ক্ষেত্রে স্লিপ ডিস্টারবেন্স, ঘুমের ডিস্টারবেন্স দেখা দিচ্ছে। ঘুমের ডিস্টারবেন্স করোনা পরবর্তী জটিলতায় দেখা দেওয়ার পরিণতিতে দেখা যায় কি যে এখানে মেলাটোনিন নামক এক জাতীয় হরমোন তার স্বাভাবিক রেঞ্জ থেকে অনেক কমে আসছে। আমরা যদি নির্দিষ্ট পয়েন্টে, তবে এটা অবশ্যই দক্ষ হাতে করতে হবে, কেন আকুপাঞ্চারটা যদি আমি দক্ষ হাতে না করি, কেন আমার পয়েন্টে যদি না পড়ে তাহলে কিন্তু দেখবেন কাজ হয় না। তখন বলবে কি যে আকুপাঞ্চারে আসলে কাজ হচ্ছে না, করছে আকুপাঞ্চার কাজ হয় নাই। আপনি যদি দক্ষ পয়েন্টে দিলে আপনার মেলাটোনিন নামক হরমোন নিঃসৃত হবে, নিঃসৃত হলে আপনার অনিদ্রা স্লিপ ডিস্টারবেন্স কেটে যাবে।
ডিপ্রেশনের ক্ষেত্রে বিশেষ করে এটাতে অনেক পেশেন্টই কমপ্লেন করেন, যদিও গবেষণায় দেখা গেছে যে 23% লোক ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে ভুগে থাকেন। আপনার ডিপ্রেশনটা কেন হয়? ডিপ্রেশনটা হওয়ার অন্যতম কারণ কি, আমাদের এইসব বিভিন্ন কারণের পরিণতিতে আমাদের বডির মধ্যে নিউরোট্রান্সমিটার সেরোটোনিন নামক এক জাতীয় নিউরোট্রান্সমিটার কমে যায়। আমরা যখন এইসব কারণে বিষাদগ্রস্ত হওয়ার পর আমাদের ব্রেনের মধ্যে একটা ছোট্ট অর্গান আছে, তাকে বলে হিপ্পোক্যাম্পাসটাকে বলা হয় আপনার স্টোর হাউস, যা স্মৃতিশক্তির স্টোর হাউস। এই স্মৃতিশক্তির স্টোর হাউসকে ইনটক্সিফিকেশন করে ফেলে। ইনটক্সিফিকেশন করার পরে সেরোটোনিন কমে যায়। সেরোটোনিন নর্মাল রেঞ্জ 101 থেকে 283 ইউনিট, কিন্তু দেখা যায় কি যে আমার সেরোটোনিন মাত্রাটা কমে আসলো, অবসাদগ্রস্ত হয়ে পড়লাম, কিচ্ছুই ভালো লাগতেছে না। এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেখবেন যে আত্মহত্যার প্রবণতা দেখা যায়। হঠাৎ করে আমার চাকরি চলে গেল, প্রেমে ব্যর্থ হলাম বা আদার্স কোনো কারণে, সেই ক্ষেত্রে কেন হয়? একেবারে সিচুয়েশনাল ডিপ্রেশন। সেরোটোনিন নামক হরমোন খুব কমে আসে। এই ক্ষেত্রে আমরা যদি আকুপাঞ্চার নির্দিষ্ট পয়েন্টে করলে নিউরোট্রান্সমিটারটা স্বাভাবিক রেঞ্জে চলে আসলে দেখবেন কি যে আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন। কাজেই ক্রনিক ফ্যাটিক সিনড্রোমটা নর্মাল, সাধারণত আমরা দুর্বলতা হলে রেস্ট নিলে ভালো হয়। ক্রনিক ফ্যাটিক সিনড্রোমটা রেস্ট নিলেও যাচ্ছে না। আমরা মেডিকেশন, ওষুধের পাশাপাশি যদি আমরা এই জাতীয় আকুপাঞ্চার থেরাপি দিলে দেখা যাবে কি তার ক্রনিক ফ্যাটিক সিনড্রোমটা খুব দ্রুত ভালো হয়। অর্থাৎ করোনা পরবর্তী জটিলতার যে সাইন সিমটম দেখা দিচ্ছে, তার অনেকাংশেই, সবগুলো না, অনেকাংশেই সাইন সিমটমসগুলো আমরা আকুপাঞ্চারের ট্রিটমেন্টের মাধ্যমে আবার রিডিউস হয়ে যাচ্ছে। স্যার, আমাদের হাতে আজ আর সময় নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই করোনাকালীন সময়ে আমাদেরকে আপনার অত্যন্ত মূল্যবান সময় দিয়েছেন। আশা করি আমাদের দর্শকরা এ সম্পর্কে অনেক বেশি কিছু জানতে পেরেছে আপনার মাধ্যমে। পরিশেষে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। এটিএন বাংলায় যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখতেছেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সরকার নির্ধারিত টাইম টু টাইম যে নির্দেশনাগুলি আসে সেইগুলো মেনে চলার আহ্বান জানাই। সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনায়। আসসালামু আলাইকুম। দর্শক, করোনা থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে সচেতন থাকা দরকার। সবাই সেজন্য মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আপনার একটু সচেতনতাই আমাদেরকে করোনার হাত থেকে বাঁচাতে পারে। তো আজ আর নয়, আবারও ইনশাল্লাহ দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ।